স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার যাচ্ছে পুরো খবরে। প্রহসনের নির্বাচনের আয়োজন করার অভিযোগে রাতের ভোটের কারিগর তকমা পাওয়া সাবেক সিইসি KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এদিকে 2018 সালে শতভাগ ভোট পড়েছে এমন সব কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এদিকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একযোগে দেশের 13 জেলায় নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক। 2018 সালের রাতের ভোটের কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 30-12-18 তারিখে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন জন্ম দেয়। তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। দুদক বলছে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। অভিযোগ আছে এসব নির্বাচনে বিজয়ী হতে শেখ হাসিনা ও তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একচেটিয়া প্রভাব খাটিয়েছিল বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সরকারি বিভিন্ন মহলের উচ্চপদস্থ কর্মকর্তারা। এসব অভিযোগ আমলে নিয়ে গেল জানুয়ারিতে 5 সদস্যের অনুসন্ধানী দল গঠন করে দুদক। শুরু হয় তদন্ত। তারই ধারাবাহিকতায় এবার 2018 সালের নির্বাচনে কারচুপির সাথে জড়িত সকল কর্মকর্তার তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দুদক। ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। এদিকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার একজোশে দেশের 13 জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ইতোমধ্যে অনেক নির্বাচন অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম হাতে নাতে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা। বিগত 3 নির্বাচনের অনিয়ম ও কারচুপির কারিগররা এখন বিচারের মুখোমুখি। রাতের ভোটের কারিগর তকমা পাওয়ার সাবেক সিইসি নুরুল হুদা রিমান্ডে। আটকের অপেক্ষায় বিনা ভোটের সংসদ বানানোর কারিগর কাজী রকিবউদ্দিন আহমদ। আর মামলার আসামি হয়ে ফেরারি এখন 2024-এর আমি আর ডামি নির্বাচনের কারিগর কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন বিশ্লেষকরা বলছেন সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, মিথ্যাভাবে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা আইনগত দণ্ডনীয় অপরাধ। শাহালিজুর রিপোর্ট। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে 2014 সালের 5 জানুয়ারি 10ম সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান। সেই সংসদকে বিনা ভোটের সংসদ বলে আখ্যা দিয়ে ভোট বর্জন করে বিএনপি। তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্য দিয়ে বিরোধীরা মাত্র 7টি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় নিশিরাতের নির্বাচন। সেই ভোটে সিইসি ছিলেন KM নুরুল হুদা। 2024 সালের 7 জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনের পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের। এই নির্বাচনের নাম দেয়া হয় আমি আর ডামি নির্বাচন। সেই ভোটের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল।
প্রশ্নবিদ্ধ ওই 3 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় এবং 15 বছরের বেশি সময় ধরে দেশ শাসন করে যায়। শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। গত বছর ডিসেম্বরে সংবিধানের 15 সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পথ তৈরি হয়। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও গত 3 নির্বাচনে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে পারেনি। তারা কিন্তু ওথ নিয়েছে প্রেসিডেন্টের কাছে, যদি সেটা না করে তাহলে তাদের শপথ ভঙ্গ হলো। এরা কোন পরিপ্রেক্ষিতে, কোন ভাবে এই যে নির্বাচনগুলি করেছে 3টা ইয়েতে, সেখানে আমি বলবো যে সম্পূর্ণ স্বাধীনতা তাদের কতটুকু ছিল, ওই সমস্ত সরকারের তখন কতটুকু সদিচ্ছা ছিল, কতটুকু চাপের মধ্যে তারা পড়েছিল, কিভাবে তাদের চাপ দেওয়া হয়েছিল, এর ভেতরে পেছনে কোনো কথা আছে নাকি, সেগুলি তো আমরা কেউ জানি না। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আসা বর্তমান সরকারও সেই পথে হাঁটলে অধরা থাকবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার। এখনো আমি বলবো যে এখনো যে নির্বাচনটা হবে সেখানেও আমাদের ইসি বলেছে যে সরকারের আমার সহযোগিতা সদিচ্ছা লাগবে, আমরা স্বাধীন হলেও। কেন বলেছে? তার মানে এটা লাগে, তার মানে আগের সরকারের সদিচ্ছা তারা পায়নি, তারা চাপের মুখে ছিল, সেই জন্যই তারা ওই কাজটা করেছে, যেখানে একটা দেশের রাজনৈতিক দলগুলি একটা নির্বাচন বয়কট করে ফেলে। কেন? চাপের মুখেই তো। সেখানে নির্বাচন কমিশনের কতটুকু সাহস হবে যে তারা নিজেদের ইচ্ছা মতো নির্বাচন করবে? এই বিশ্লেষকের মত, মব জাস্টিসের মধ্য দিয়ে নয়, বরং আইনি পথে হোক নির্বাচনী অনিয়মের কারিগরদের বিচার। এর জন্য আসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিএনপির মামলার আসামি হওয়ার 6 ঘন্টা পরই রোববার কথিত জনতা উত্তরার বাসা থেকে আটক করেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নুরুল হুদাকে আটকের পর তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের খবর সঠিক নয়। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। এদিকে সচিবালয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে মব জাস্টিসের মাধ্যমে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। পুলিশের মনোবল আগের মতো পুরোপুরি ফিরে না এলেও আগের চেয়ে সক্রিয় হয়েছে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা। তারা অনেকটাই সক্রিয় হয়েছে, হয়তো আরো সক্রিয় হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। মব সংস্কৃতিকে বিএনপি সমর্থন করে না বলে সাফ জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মব করে হেনস্থার সাথে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর এদিকে যারা ভোটাধিকার হরণে সহযোগিতা করেছে তাদের সবাইকেই আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। 2014, 18 ও 24 সালের বিতর্কিত নির্বাচনে জড়িত কর্মকর্তাদের আগামী জাতীয় নির্বাচনের দায়িত্বে যেন না রাখা হয়, সেই দাবিতে এই অবস্থান কর্মসূচি, যেখানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনে যাতে আগের মতো অভিযোগ না ওঠে। আমাদের ভোটের প্রয়োগকে
ভোটের দিনকে ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল। এই তিনজনের সাথে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এর আগে রোববার বিতর্কিত 3 নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বিএনপি। পরে আলাদাভাবে শেরেবাংলা নগর থানায় মামলাও করে দলটি। এরপরই গত রাতে গ্রেফতার করা হয় সাবেক সিইসি KM নুরুল হুদাকে। সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে মব করে হেনস্থার ঘটনায় নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। আইন বহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এই ধরনের কোনো নীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী নয়। কালকে যে ঘটনা যারাই ঘটাক তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি এটা সরকার দেবেন। আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। যদি বিএনপির যে কোনো নেতা কর্মী এই ঘটনা জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা। রোববার রাতের ঘটনাকে কেন্দ্র করে কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাই কমিশনার অজিত সিং এর বৈঠক শেষে সাংবাদিক একথা বলেন তিনি। জানান, আগামী নির্বাচন এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে কানাডার হাই কমিশনারের সাথে কথা হয়েছে তাদের। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যে জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হবে। আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উইল বি বাই ইউএন এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল। এটা আমরা বলছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না আরো যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার আমরা তাদের সাথে আলোচনা করব। এবারে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। একই দিনে আইআরজিসি সদর দপ্তরেও হামলার দাবি তাদের। এদিকে ইসরায়েলেও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপরদিকে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল ইরানের সরকার পরিবর্তনের সুর। সোমবারও ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল। সাইরেনের শব্দে এদিক ওদিক ছুটতে থাকেন অধিবাসীরা। ইসরায়েলের অভিযোগ, ইরান এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ছুড়েছে। এতে ইসরায়েলের আশদোদে বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন প্রায় 1 লাখ বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের পর সোমবার ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে পারমাণবিক স্থাপনার প্রবেশ মুখে ক্ষতি হয়েছে বলেও দাবি আইডিএফ এর। একই দিনে তেহরানের আইআরজিসির সদর দপ্তরে হামলা চালানো হয়। এতে আইআরজিসির কয়েকজন সেনা হতাহতের দাবিও করেছে আইডিএফ। এছাড়া রাজনৈতিক বন্দীদের দীর্ঘদিন আটকে রাখার জন্য কুখ্যাত এভিন কারাগারেও ইসরায়েল হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ
পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইরানের জনগণের পাশে থাকার ঘোষণাও তার। এদিকে ইরানে মার্কিন হামলার পর সে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবার মহান হতে না পারে তাহলে কেন এই শাসন ব্যবস্থা বদলানো হবে না? ট্রুথ সোশ্যালে এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ইস্যুটি। আফরিন মৌ, নিউজ 24। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই বিপ্লব স্কাউট সদস্যদের আত্মাহুতির নজির বিশ্বে আর নেই, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বেলা 11:30টায় বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে নিজ কার্যালয়ের বক্তব্যে তিনি কথা বলেন। স্কাউটসদের উদ্দেশ্যে বলেন, স্কাউটদের অভিজ্ঞতাকে সব তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গদবাঁধা ছাত্র জীবনে নিজের সাথে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে। প্রথম অদ্ভুত মনে হয়েছে সবার কাছে, কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি। নিজেরা মিলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় 3 জন ও ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মোট 406 জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে 19 জনের। সেই হিসাবে শনাক্তের হার 4.68%। এবছর জানুয়ারি থেকে পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 19 এবং শনাক্তের সংখ্যা 452 জন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। আবারও অস্থিরতা শুরু হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। চেয়ারম্যানকে অপসারণ ও 5 কর্মকর্তার বদলির আদেশ বাতিল না করা হলে কাল ও পরশু এনবিআর কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে এই কর্মসূচি চলবে বলে জানান তারা। সোমবার পূর্ব ঘোষিত 3 ঘন্টার কলম বিরতি শেষে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে মার্কিন হামলার জেরে এবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে তেহরান পার্লামেন্ট। এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী। দাম ছুঁয়েছে 5 মাসের সর্বোচ্চ সীমা। আর এই যখন অবস্থা, তখন বিশ্লেষকরা বলছেন এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতেও। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়াতে পারে। ইরান ইসরায়েলের হামলার জেরে উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহের মূল রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এমন খবরে সোমবার ভোর থেকে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এতে বলা হয়, বাজার খোলার পরপরই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি WTI এর উভয়ের দাম 4% বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। অন্যদিকে শেয়ার বাজারে দেখা গেছে উল্টো চিত্র। প্রধান সূচকে প্রায় 0.6 থেকে 0.7% কমেছে। এই অস্থিরতায় মার্কিন ডলারের মানও কিছুটা বেড়েছে।
জাপানের আর্থিক প্রতিষ্ঠান MFUG জানিয়েছে এই যুদ্ধ কতদিন চলবে এবং এর ফলে কি হবে তা অনিশ্চিত। এতে তেলের দাম ব্যারেল প্রতি আরো $10 পর্যন্ত বাড়তে পারে। এমন অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্লেষকদের মতে ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চালাতে বাধা দিলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমপক্ষে $100 পর্যন্ত পৌঁছাতে পারে। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতি। কিছু খেলার খবর নিয়ে সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। দলের চেয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত মাইল ফলক বেশি গুরুত্ব বহন করে না বলে জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকানো সাদা পোশাকের টাইগার অধিনায়ক পাশে দাঁড়ালেন মুশফিকুর রহিমের। যদিও গুঞ্জন আছে কলম্বো টেস্টের পরই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন শান্ত, তবে এই বিষয়ে কোনো কিছু পরিষ্কার করেননি তিনি। শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন আশিক সারোয়ার। গল টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি করলেও শান্তকে নিয়ে সমালোচনার শেষ নেই। টাইগার ক্যাপ্টেন নাকি ব্যক্তিগত মাইলফলকের জন্যই খেলেছেন। এমনকি গল টেস্টের ড্রয়ের পেছনে শান্তদের স্লো ব্যাটিংকেও অনেকেই দায়ী করছেন। গল টেস্ট পেছনে ফেলে কলম্বোতে টিম বাংলাদেশ, তবে সমালোচনা যেন শান্তদের পিছু ছাড়ছে না। টেস্টের আগে সমালোচনা নিয়ে বাংলাদেশ অধিনায়ক কি বলছেন? শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশিফের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়েও একই অভিযোগ। গল টেস্টের 5ম দিনে মুশফিকও মন্থর ব্যাটিং করেছিলেন, তবে ব্যক্তিগত 50-এর আগে দ্রুত রান নিতে গিয়েই আউট হয়ে যান। তখনই প্রশ্ন ওঠে, অভিজ্ঞ এই ব্যাটার কি ব্যক্তিগত মাইলফলকের পেছনেই ছুটেছেন? মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন, ওই 1 রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন। উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন এটা আমরা সবাই জানি। এদিকে আলোচনার তুঙ্গে নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব। অভিমানেই নাকি বাংলাদেশ ক্যাপ্টেন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। সত্যিই কি তাই? শান্ত কি বলছেন? টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে। বাট এই মুহূর্তে আলোচনার জায়গায় থাকে। প্রশ্ন এড়িয়ে গেলেও বিষয়টি যে আলোচনায় শান্ত তা স্বীকার করলেন। হয়তো কলম্বো টেস্টের পরই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন, তবে তার আগে দ্বিতীয় টেস্টেই মনোযোগ রাখতে চান। কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাবে বাংলাদেশ দল 1ম দিনের অনুশীলন সেরেছে। শান্ত মুশফিকরা কঠোর পরিশ্রম করেছেন। এ মাঠে কেবল মুশফিকেরই খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি হয়তো সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইবেন। সকল সমালোচনা পেছনে ফেলে মুশফিকরা দলের জয়ে অবদান রাখতে চাইবেন। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।